স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে গত কার্যদিবসের বেশ ভালো একটা উত্থানের পরে আজকে কিছুটা আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ডিএসসির প্রধান সূচকটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কমেছে। এই সূচকটি কমেছে 6 পয়েন্টের মতো, 5018 পয়েন্টের সূচকের অবস্থান দেখা যাচ্ছে এবং যদিও বাকি দুটি সূচকের অবস্থান পজিটিভ দেখা যাচ্ছে। টার্নওভার যদি আমি একটু বলি যে গত কার্যদিবসে এবং আজকে একইভাবে টার্নওভারের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে। গত কার্যদিবসে 635 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে সারাদিন জুড়ে তার মধ্যে দর বেড়েছে 129টি, দর হারানোর সংখ্যা 227টি দেখা যাচ্ছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 30টি দেখা যাচ্ছে দিন শেষে। এদিকে দিন শেষে সেক্টরাইজ লেনদেনের যে চিত্র আমরা দেখছি, দিন শেষে দেখা যাচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। মোট লেনদেনের 11.37% লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে 70 কোটি টাকার কিছুটা বেশি। টেক্সটাইল সেক্টর 11.19% লেনদেন করেছে, যা মোট লেনদেনের 69 কোটি টাকা। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 10.58% লেনদেন করেছে 65 কোটি টাকা টাকার অঙ্কে। তো বেশ ভালো একটা উত্থানের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি না হলেও কিছুটা দেখা যাচ্ছে লেনদেনের গতি বেশ ভালোই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, বাজারে গত কার্যদিবসে বেশ ভালো একটা উত্থানের পরে বেশ কিছুদিন পরে বেশ ভালো একটা টানা, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত টানা একটা উত্থানের পরে আজকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি, একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি খুবই ন্যাচারাল মনে করি, বরঞ্চ আমি হেলদি মনে করি। কারণ কালকে আপনি যেটা বললেন যে মার্কেট 2.2% মতো আপ ছিল সিঙ্গেল ডেতে 2.2% ইন্ডেক্স আপ, এটা খুব মানে কমন ঘটনা না, এটাকে মোটামুটি রেয়ার একটা ইনসিডেন্টই বলা যায়। সেই সাথে টার্নওভার যে 600 কোটির উপরে উত্থান, তার আগের দিনে ছিল 400 কোটির নিচে। তো সেটা আমি মনে করি খুব পজিটিভ একটা সিগন্যাল। মানে এই দুইটা জিনিস, টার্নওভারের এত ম্যাসিভ রাইজ, যেটা মোর দেন 50% টার্নওভার বৃদ্ধি পেলো একদিনে, তো সেই সাথে ইন্ডেক্স সিঙ্গেল ডেতে 2.2% আপ, এটাতে মিন করে যে ইন্ডেক্সে হঠাৎ করে বলবো না, গত সপ্তাহ থেকে একটা আপ ট্রেন্ড ছিল। তো ইন্ডেক্স একটা ভালো একটা স্ট্রেন্থ পেয়েছে বা মার্কেট একটা ভালো স্ট্রেন্থ পেয়েছে, এটা বলা যায়। এটা খুবই ভিজিবল। এবং সেই উত্থানের পরে আজকে যে কারেকশনটা হলো, এটা 6 পয়েন্ট, মানে এটা খুবই সামান্য কারেকশন, মাত্র 0.1%। কারেকশন না, এটাকে আসলে প্রফিট টেকিং বলা উচিত। তো এই প্রফিট টেকিংটা এত বড় উত্থানের পরে আমি মনে করি এটা খুবই স্বাভাবিক, বরঞ্চ হেলদি। বরঞ্চ আজকেও যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকতো, সেটাই আমি বরঞ্চ মনে করি যে এটা একটা তখন একটু চিন্তার বিষয় হতো, বা তখন সেকেন্ড থট দিতে হতো যে এখানে আমার তখন যে প্রফিট টেকিংটা হতো, এটা আরো শার্প হওয়ার একটা সুযোগ থাকতো। তো এটা শুধু আজকে না, এটা যদি আরো 2-1 দিনও এখান থেকে একটু কারেকশন হয় বা প্রফিট টেকিং হয়, আমি মনে করি এটা অভিজ্ঞতার মতো কিছু না, একটা লার্জ র্যালি পরে হবে। এবং ভালো আরেকটা জিনিস যেটা আপনি উল্লেখ করেছেন যে আজকেও টার্নওভারে আমরা দেখেছি 600 কোটির উপরেই আছে, তার মানে বাজারে পার্টিসিপেশন ভালো ছিল। তবে এখানে জাস্ট আমার কাছে একটা বিষয় যে আমরা বাজারের গতি ভালো দেখছি, টার্নওভার গত কার্যদিবসেও ভালো ছিল এবং আজকেও কিন্তু সেই ধারাই আছে টার্নওভার, এবং বেশ কিছুদিন কিন্তু বাজার পজিটিভও ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিও অ্যাকাউন্টের পরিমাণ কমে যাচ্ছে। আমি যদি একটু ইয়াটা বলি যে এটা প্রায় গত 6 মাসে 28,000-এর মতো বিও অ্যাকাউন্ট কমেছে। এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? বাজারের আস্থাহীনতার, নাকি হচ্ছে আসলে বাজার দীর্ঘস্থায়ী পতনের দিকে একটা যাচ্ছে বলে আপনি মনে করছেন? আসলে এই যে ডাটাটা বলছেন, এটা তো গত 6 মাসের ডাটা। তো গত 6 মাসে আমাদের বাজারে আমরা বেশ কিছু বড় কারেকশন লক্ষ্য করেছি। তো বিও অ্যাকাউন্ট কমার পিছনে দুইটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে গত 1 বছরের বেশি সময় ধরে আমাদের এখানে কোনো আইপিও নাই। তো অনেক বিও অ্যাকাউন্ট হোল্ডাররা ছিল যারা বাজারে বিও অ্যাকাউন্টটা মেনটেন করতো আইপিও তে অ্যাপ্লাই করার জন্য। এবং একই ব্যক্তি দেখা যেত 5টা 6টা, অনেকে 20টা পর্যন্ত বিও অ্যাকাউন্ট মেনটেন করে আসছে বা তারও বেশি। তো এখন যেহেতু আইপিও নাই, সেই যে গ্রুপটা, এই গ্রুপটাও ওয়াইপড আউট হয়ে গেছে। এবং সেই সাথে বাজারও তো আসলে আমি বলবো যে ওভারঅল এই বছরটা যদি আমরা বলি, ভালো পারফর্ম করছে না। আজকে আমরা গতকাল আমরা একটা ভালো উত্থান পেয়েছি, গত উইকটাও মার্কেট আপ ছিল, কিন্তু সেটা তো অনেক পতনের পরে। আমরা যদি জানুয়ারির 1 তারিখে যে ইন্ডেক্স ভ্যালুটা চিন্তা করি, সেই ইন্ডেক্স ভ্যালুটাতেও কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারি নাই, যেখানে 1 বছর আমাদের একটা ইন্ডেক্স একটা মোটামুটি একটা হেলদি ভাবে গ্রো করার কথা, বাট সেটা আমরা দেখি না। এবং সেই সাথে গত 6 মাসের মধ্যে 3 মাস, অর্থাৎ গত 3 মাসে আমরা কিন্তু বাজারে একটা ভালো পতন লক্ষ্য করেছি।
তো এই সময়গুলোতে যেটা হয়, যখন বিনিয়োগকারীরা যারা দেখে যে তারা সেইভাবে ইয়ে করতে পারছে না, সুবিধা করতে পারছে না, প্রফিট করতে পারছে না, বরঞ্চ লস হচ্ছে, অনেকে তখন বের হয়ে যাবে, এটা স্বাভাবিক। বাজার যদি আবার ভালো হতে থাকে, ওটা যদি সাস্টেন করে, তখন দেখা যাবে তারাই অনেকে ব্যাক করবে, নতুন করে অনেক বিনিয়োগকারী আসবে। সেই সাথে মার্জিন রুলের একটা ইস্যু ছিল, অনেকে হয়তো বা নতুন মার্জিন রুলে দেখবেন যে ছোট যে অ্যাকাউন্ট গুলো আছে তারা মার্জিন লোন পাবে না। তো এরকম অনেক বিনিয়োগকারীরাও তারা নিরুৎসাহিত বোধ করতে পারেন যে আমার আসলে এত ছোট অ্যাকাউন্ট থেকে কোনো লাভ নাই। আর মার্কেট কারেকশন হওয়ার কারণে তো অনেকে হয়তো বা ইয়ে হয়ে আসতে পারে, যেটাকে বলে যে ফোর্থ সেল মার্জিন অ্যাকাউন্ট, অনেক শেয়ার এত বেশি পড়ে গিয়েছে যে সেটা ফোর্থ সেলের মতো পর্যায়ে চলে আসছে। তো সেই বি অ্যাকাউন্ট গুলো দেখা গিয়েছে আস্তে আস্তে করে বন্ধ হয়ে গিয়েছে বা হওয়াটা স্বাভাবিক। বাজারে আসলে নেগেটিভ ইকুইটির পরিমাণ এখন অনেক বেশি, এবং নেগেটিভ ইকুইটিটা এটা আসলে বাজারের জন্য একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই নেগেটিভ ইকুইটি সমন্বয়ের একটা ডেডলাইন দেওয়া হয়েছিল 31 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু আমরা যেমনটা আজকে জানি যে 8টি প্রতিষ্ঠানের নেগেটিভ ইকুইটির সমন্বয়ের সীমা বাড়ানো হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি এটা রাইট স্টেপ, এটা বাড়ানো উচিত। কারণ দেখেন, একই সাথে আমাদের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, ভালো ভালো পলিসি আনতে হবে, সেই সাথে বাজারের সামগ্রিক অবস্থাটা বুঝেও কিন্তু সেগুলা ইমপ্লিমেন্টেশনের টাইমিং গুলা চিন্তা করতে হবে। যেমন আমরা নেগেটিভিটি কখনো চাই না এগুলো ক্লিন হয়ে যাবে, সেটাও আমরা চাই। আবার একই সাথে আমরা চাই না যে মার্কেট যখন খুবই দুর্বল অবস্থায় আছে তখন এমন কোন পলিসি আসুক যেটা হচ্ছে এই মার্কেটের দুর্বলতাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিতে পারে বা প্যানিক তৈরি করতে পারে। তা আমার মনে হয় সেক্ষেত্রে যে এক্সটেনশনটা এটা বাজারের স্বার্থেই করা, এবং আমি মনে করি এটা একটা রাইট স্টেপ। পলিসি ইমপ্লিমেন্ট করতে হলে মার্কেটের দীর্ঘমেয়াদের সাথে সাথে সেটাতে সেই সময় কি ইম্প্যাক্ট হতে পারে, আমার মনে হয় সেই ব্যাপারগুলো অ্যাসেস করা দরকার, বা এটা এখন ইমপ্লিমেন্ট করাটা ঠিক কিনা, নাকি এটা এখন রাইট টাইম না আরো 1 বছর বা 2 বছর, 5 বছর পরও ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এরকম একটা ভীষণ নাম আমার মনে হয় আগানো ভালো। এবং সেই উদ্দেশ্য থেকে আমার ধারণা এই কাজটা করা, এক্সটেনশনটা করা, সেটা আমি সাধুবাদ জানাই। আরেকটা বিষয়, একটু ভিন্ন প্রসঙ্গে আসি আমরা। আসলে চলতি বছরের জানুয়ারি থেকে 20 নভেম্বর পর্যন্ত মোট 117টি ব্রোকারেজ অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু বহু শাখা অফিসই আসলে বেশিরভাগ, তার মধ্যে দু একটি প্রধান কার্যালয় রয়েছে। তো বাজারে বেশ 3টি কারণ এখানে মেনশন করা হচ্ছে। কারণ 3টি যদি আমি একটু উল্লেখ করি, যে বাজারে লেনদেন কম হওয়া, সনদ বাস্তবায়ন না হওয়া, অফিস সংস্কার। তার মধ্যে 3 নাম্বার যে আইটেমটা অফিস সংস্কারের জন্য যে অফিসগুলো বন্ধ করা হয়েছে সেটা অবশ্যই সংস্কারের পর পুনরায় হয়তো খোলা হবে, কিন্তু সনদ নবায়ন না হওয়া এই বিষয়টি একটু কেমন যেন লাগছে না, যে একটু ভিন্ন রকম লাগছে, যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে একটা অফিস তাদের সনদ নবায়ন করবে, সেই জায়গায় তাদের গাফলতি লক্ষ্য করা যাচ্ছে। তো এটাকে আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় আপনি যে 3টা কারণ বললেন, এই 3টা কারণের আসলে গোড়ায় একটা জিনিস হচ্ছে যে কারণে বি অ্যাকাউন্ট কমে এসেছে, সেই কারণে যে বাজারে সামগ্রিক অবস্থা ভালো না থাকাতে যখন একটা ব্রাঞ্চ অপারেট করছে ব্রোকারেজ হাউসগুলো, তো এই ব্রাঞ্চ গুলাতে তো একটা অপারেটিং কস্ট আছে, মানে ফিক্সড অপারেটিং কস্ট আছে। প্রতি মাসে তাদেরকে তাদের ব্রাঞ্চের ভাড়াটা দিতে হচ্ছে, অফিসের কিছু এমপ্লয়ি রাখতে হচ্ছে, তাদের বেতন দিতে হচ্ছে। এগুলো কিন্তু মানে কম্প্রোমাইজ করার উপায় নাই যে আমার বাজার খারাপ, আমি ভাড়া একটু কম দিলাম বা আমি বেতন একটু কম দিলাম, এই কস্ট গুলো তার প্রতি মাসেই হয়ে আসছে। কিন্তু যখন সে দেখছে যে মাসের পর মাস তার যে পরিমাণ লেনদেন, সেই লেনদেনে তার আসলে খরচটা কাভার করা সম্ভব না। তো সব ব্রোকারেজ হাউসের কিন্তু একটা ক্যাপাসিটি আছে। এখন যারা হয়তো বড় বড় গ্রুপ, তারা তাদের ক্যাপিটাল ড্রেন করে করে চালিয়ে যাচ্ছে এই আশাতে যে ভবিষ্যতে আমরা আবার লাভ করব, অথবা একসময় আমরা প্রফিট করেছিলাম সেই রিজার্ভ থেকে এখন এটাতে চলি, ফিউচার আবার ঠিক হয়ে যাবে। কিন্তু সবার তো সামর্থ্যটা থাকবে না। অনেকের কাছে মনে হবে যে আমি জানি না এটা কবে ঠিক হবে, আমি আনসার্টেনিটি দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আসলে যে সনদ নবর না হওয়া, আমি এটা নিয়ে ডিটেল আমি জানি না কি বিষয় আসলে, আর আমার কাছে মনে হয় মেইন কারণ হচ্ছে তারা আসলে কস্ট কাভার করতে পারছে না। এই ব্রাঞ্চগুলো তাদের কাছে মনে হচ্ছে এটা রান করার থেকে বন্ধ করে দেওয়াটাই আমাদের জন্য লাভজনক, এই ক্ষেত্রে যে আমার অন্তত লসটা হবে না, প্রতি মাসে যে লসটা হচ্ছে। তো মার্কেট ইন্টারমিডিয়ারিজ আসলে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মার্কেট ইন্টারমিডিয়ারিজ কেও হেলদি থাকাটা, রাখাটা, আমি মনে করি এই জিনিসটা খুব জরুরি। তারা যদি ভালো না থাকে তাহলে মার্কেটও ভালো থাকবে না। এখানে শুধু বিনিয়োগকারী এক পক্ষ, মার্কেট ইন্টারমিডিয়ারিজ আরেক পক্ষ, রেগুলেটর আরেক পক্ষ, ব্যাপারটা এরকম না। এখানে সবাই একসাথেই ভালো থাকবে, আবার খারাপ থাকলে সবাই একসাথে খারাপ থাকবে। তো এই জিনিসটা আমি মনে করি যে এই মানে সবাইকে এই ব্যাপারে এই অ্যাঙ্গেল থেকে চিন্তা যদি করতে পারে তখন ব্যাপারটা ভালো হবে। তবে একটা বিষয়, যে আসলে ব্রাঞ্চ অফিস বন্ধ করে দিলে খুব একটা সমস্যা বিনিয়োগকারীদের হবে না, ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে লেনদেন করতে পারবে, কিন্তু মেইন অফিসগুলো বন্ধ করলে সেক্ষেত্রে আসলে তাদের কি করা উচিত? আসলে মেইন অফিস তো নরমালি কোনো ব্রোকারেজ হাউস বন্ধ করার ঘটনা ওইভাবে আমরা দেখি না।
যদি না তখন এমন কোনো ঘটনা হয় যে যেখানে কোনো জালিয়াতি হয়েছে, যেখানে রেগুলেটর তাদেরকে তদন্ত করে বাতিল করে দিয়েছে বা অফ করে দিয়েছে, সেটা কিন্তু ভিন্ন একটা বিষয়। তাছাড়া আমি মনে হয় না যে মেইন অফিস বন্ধ হওয়ার মতো অবস্থা হবে। হয়তো যেটা হতে পারে তারা তাদের সার্ভিস এরিয়াটা গঠিয়ে আনতে পারে। ব্রাঞ্চ অফিস আপনি ঠিকই বলেছেন, এখন ডিজিটাল পদ্ধতিতে সবাই যাচ্ছে, বাট সেই সাথে আপনার ব্রাঞ্চের প্রেজেন্সও দরকার আছে আসলে। কারণ আপনি ধরেন ঢাকার বাইরে বা অনেক ব্যক্তি বা অনেক সিনিয়র ব্যক্তি আছে, অনেক আছে ডিজিটালি কমফোর্টেবল না, তারা কিন্তু ব্রাঞ্চের প্রেজেন্সটা চায়। তো এটা আমি মনে করি যে এটা কমে আসাটা ভালো লক্ষণ না। যদি এমন হতো আমাদের কাছে এরকম ডাটা থাকতো যে ব্রাঞ্চ কমে আসছে বাট ডিজিটাল লেনদেন অনেক বেশি হচ্ছে, তখন আমি মনে করতাম যে হ্যাঁ, এটা টেকনোলজিক্যাল শিফট হচ্ছে, সেটা ঠিক আছে। বাট এখানে আসলে ব্রাঞ্চ কমে আসাটা এটা একটা নেগেটিভ ট্রেন্ড হিসাবে বলবো মার্কেটের জন্য, যেহেতু মার্কেট ভালো করেনি সেই কারণে এটা কমে আসে। এবং মেইন অফিস, আপনার যে কোশ্চেন, মেইন অফিস বন্ধ হলে কি হবে, আমার মনে হয় সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। আনলেস যদি কোনো বিশেষ ঘটনা ঘটে থাকে যে কোনো ব্রোকারেজ হাউস থেকে জালিয়াতির কিছু এরকম কিছু, সেটা তো রেগুলেটর বন্ধ করবে। এটা শুধু ব্রোকারেজ হাউসটা যে কোনো কিছু প্রতিষ্ঠানই বন্ধ। খুব ছোট্ট করে জানতে চাইবো, একেবারে ছোট্ট করে, যে আসলে যে বাজার দেখছেন এই বাজার কি আসলে বিনিয়োগ উপযোগী এখন? আমি মনে করছি বর্তমান যে অবস্থাটা, এই অবস্থাটা আমি যদিও খুব অল্প সময় গিয়েছে, গতকালের দিনটার উপর ভিত্তি করে বলি আমি আশাবাদী। আমার কাছে মনে হচ্ছে সামনের 3 মাসে বাজারে অপরচুনিটি দিবে। তবে অবশ্যই আমাদের কশাস থাকতে হবে, কারণ একটা পলিটিক্যাল আনসার্টেনিটি থাকবে, ইন্টারেস্ট রেট বাড়ছে। তো সবকিছু ট্র্যাকে রেখে এখন যদি কশাসলি বিনিয়োগ করা হয়, আমার মনে হয় অপরচুনিটি পাওয়ার সম্ভাবনাটাই বেশি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ, 21 টিভিকে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ইমরান হাসানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গে থাকুন।